This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আপনাদের স্বাগত। আজ স্পেশাল নাইনে কি গতকাল রাতে একটা টানটান উত্তেজনার মুহূর্ত দেখলো গোটা বাংলা, মানে আমরা সকলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠক 2 ঘন্টা 5 মিনিটের বৈঠক হয়। তবে বৈঠকের মিনিটস লিখতে তার থেকেও আরও খানিকটা সময় গড়ায়। অবশেষে মধ্যরাতে বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরা হলো এবং সেই দিকগুলো তুলে ধরলেন দুই পক্ষই। 5 দফা দাবি। মুখ্যমন্ত্রী একে একে সমস্ত দাবির কথা উল্লেখ করে জানালেন কি কি পদক্ষেপ করা হতে চলেছে সরকারের পক্ষ থেকে। চাওয়া পাওয়ার অঙ্ক কি মিলল, এই চাওয়া পাওয়ার হিসেবেই আজকের TV9 স্পেশালে আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আন্দোলনকারীদের দাবি ও সরকারের পদক্ষেপ শুরু করা যাক তাহলে। মুখ্যমন্ত্রীর কাছে কোন 5টি দাবি নিয়ে বৈঠকে গিয়েছিলেন আন্দোলনকারীরা আরও একবার আপনাদের একটু মনে করিয়ে দিই, তাহলে এই চাওয়া পাওয়ার হিসেবটা বরাবর করতে পারবো আমরা। বিগ বলে দেখাই আপনাদের কি কি ছিল। তিলোত্তমা ধর্ষণ এবং খুনের বিচার এবং অপরাধীদের শাস্তির কথা বলা হয়েছিল। দ্বিতীয়, সন্দীপ ঘোষ সহ প্রমাণ লোপাটে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্তদের শাস্তির কথা বলা হয়েছিল এবং কলকাতা পুলিশের কমিশনার এবং ডিসি নর্থ, ডিসি সেন্ট্রালের অপসারণের কথা জুনিয়র ডাক্তাররা বলেছিলেন। আরও ছিল সব সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথা তারা বলেছিলেন এবং তাদের দাবি ছিল, পঞ্চম দাবি, সরকারি হাসপাতালে হুমকি সংস্কৃতির অর্থাৎ থ্রেট কালচারের অবসান। এই পাঁচটি দাবি নিয়ে বৈঠক হলো। তিলোত্তমা ধর্ষণ এবং খুনের বিচারের বিষয়টি আদালতে বিচারাধীন এবং তার তদন্ত করছে সিবিআই। তাই বিষয়টি নিয়ে এই মুহূর্তে রাজ্যের তেমন কিছুই করার নেই। তাই মূলত 4টি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী এবং আন্দোলনকারীদের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী একে একে জানালেন রাজ্যের পদক্ষেপের কথা। সবার প্রথমে ডিএমই, ডিএসএইচ। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমই এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ মুখ্যমন্ত্রী জানালেন বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে। 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বললো। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনবো এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। পুলিশ কমিশনারের পাশাপাশি আন্দোলনকারী এবং তিলোত্তমার পরিবারের অভিযোগ ছিল ডিসি নর্থ অভিষেক গুপ্তর বিরুদ্ধেও। গতকাল রাতেই তাকেও পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে পাশে নিয়ে সাংবাদিকদের সামনে সরকারের সিদ্ধান্তের কথা জানাচ্ছেন, তখন আন্দোলনের মঞ্চে ফিরে গিয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা বললেন তাদের আন্দোলনের জয়, কিন্তু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন তারা চালিয়ে যাবেন। এই শক্তির জায়গা থেকে, এই মনুষ্যত্বের জায়গা থেকে, এই শিরদাঁড়ার জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য।
এবং এই আন্দোলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু কোনো আপোষ করতে আসিনি। আমরা বিচার চাই এবং সেই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন, আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম শান্তিপূর্ণ আন্দোলন চলছে, চলবে। এতক্ষণ আপনাদের যা যা শোনালাম সেটা গতকাল মধ্যরাতের কথা। আন্দোলনকারী চিকিৎসকরা গতকাল রাতেই জানিয়ে দিয়েছিলেন যে মুখে আশ্বাস পেয়েছেন, কিন্তু নোটিফিকেশন জারি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে, মানে না আঁচালে বিশ্বাস নেই। আজ বিকেলের আগে পুলিশের বড় রদবদল করলো রাজ্য সরকার। 4টের আগেই কি কি চোখ রাখা যাক বিগ ওয়ালে, কি কি পরিবর্তন হলো দেখাই আপনাদের। মনোজ বর্মা এই মুহূর্তে কলকাতার পুলিশ কমিশনার হলেন এবং বিনীত গোয়েল এডিজি এসটিএফ হলেন, অর্থাৎ পুলিশ কমিশনার ছিলেন, তারপর তার বদল। জ্ঞানবন্ত সিং এডিজি আইবি হলেন। জাভেদ শামীম এডিজি আইন শৃঙ্খলা হলেন এবং একই সঙ্গে দীপক সরকার ডিসি নর্থ। আর একই সঙ্গে স্বাস্থ্য ভবনেও বদল মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী। অপসারিত রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়ক পরিবার কল্যাণ বিভাগের অধিকর্তা পদে পাঠানো হলো তাকে। স্বাস্থ্য অধিকর্তা পদ থেকে অপসারিত দেবাশিস হালদার, তাকে পাঠানো হলো ওএসডি পাবলিক হেলথ পদে। আপাতত স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে স্বপন সোরেন। সাফাই অভিযান শুধু এইটুকু তো নয়, যারা এখানে ঝড় জল উপেক্ষা করে যারা এখানে দিনের পর দিন বসে আছে, তারা সাফাই অভিযান মানে সবটার কথা বলছে। স্বাস্থ্য ভবনে এখনও অনেক আবর্জনা আছে। এই আবর্জনা যদি বলেন তাহলে আছে মেডিকেল কাউন্সিলে, একই সঙ্গে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, একই সঙ্গে ইউনিভার্সিটি অফ দ্য হেলথ সায়েন্স। সবটাই কিন্তু ওই থ্রেট কালচার যদি বলুন, দুর্নীতি যদি বলুন, সবেরই একটা কেন্দ্রস্থল বা এপিসেন্টার বা আখড়া হয়ে উঠেছিল। ফলে সাফাই অভিযান এখানে শুরু হয়েছে সবে, এটা 5% 10%। সাফাই অভিযান চলবে। তাদেরকে তো প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, তাদেরকে এমন সব পোস্টে নিয়ে যাওয়া হয়েছে যেখানে যেখানে গেলে পরে এটা যে শাস্তি এটা মনে হয় না। কিন্তু অবশ্যই এটা এই মুখ্যমন্ত্রী যে আজকে সরাতে বাধ্য হলেন, এটা তো আন্দোলনের চাপে পড়ে। অর্থাৎ যাদের কথা শোনালাম তারা স্পষ্ট বললেন সাফাই অভিযান শুরু হয়েছে মাত্র। অন্যদিকে সুপ্রিম কোর্টে শুনানি পর্বে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয় সিং জানিয়ে দেন যে জুনিয়র চিকিৎসকরাও কাজে যোগ দেবেন। 2-1 দিনের মধ্যেই তাদের সময় লাগবে, জিবি মিটিং করবেন, তারপর তারা কাজে যোগ দেবেন। একই সঙ্গে চিকিৎসকদের আইনজীবীর আশঙ্কা ফাঁসিয়ে দেওয়া হতে পারে তাদের, যদিও গতকাল বৈঠক শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছিলেন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। হাসপাতালে ফিরে যান, আমি এটুকু বলতে পারি কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। একদিকে রাজ্য সরকারের পদক্ষেপ, অন্যদিকে সুপ্রিম কোর্টে শুনানি। 2 পর্বের পর কি করবেন আন্দোলনকারী চিকিৎসকরা? রাজ্যের নেওয়া পদক্ষেপে তারা কি খুশি? কি তারা বলছেন, কি তারা ভাবছেন, সবটাই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, দেখো, দুপুর থেকে জনে জনে আমরা সবকটি মেডিকেল কলেজের প্রতিনিধি যারা আছেন এখানে নেতৃত্বস্থানীয় তাদের সঙ্গে কথা বলেছি। তারা একটা বিষয় স্পষ্টভাবে জানাচ্ছেন যে সুপ্রিম কোর্টে আজ যে পর্যবেক্ষণগুলো উঠে এসছে তাতে কোথাও গিয়ে তাদের মনে হয়েছে যে এতদিনে তাদের যে বক্তব্যগুলো, কেন তারা এখানে অবস্থানে আছেন, স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে আছেন, কেন তারা কর্মবিরতিতে আছেন, সেই বিষয়টি কোথাও না কোথাও গিয়ে প্রতিফলিত হয়েছে। এটা আজকে জুনিয়র চিকিৎসকরা মনে করছেন যে তাদের যে ভাবধারা, তাদের যে আন্দোলনের যে ভাবধারা, সেটা প্রতিফলিত হয়েছে আজ সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টও যেভাবে বিষয়টিকে পর্যবেক্ষণ করেছেন তাতে কিন্তু তারা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে স্বাগত জানাচ্ছেন। এখন প্রশ্ন হলো তাহলে এত কিছুর পর কর্মবিরতি উঠবে কি উঠবে না? এরই মধ্যে তারা যখন বিকেল 4টের আগে তারা জানিয়েছিলেন যে তারা দেখতে চাইছিলেন না চালে বিশ্বাস নেই, সেই অর্ডার বেরিয়ে এসছে, নির্দেশিকাগুলো এসছে, সিপি বদলের নির্দেশিকা,
ডিসি নর্থ বদলের নির্দেশিকা, ডিএইচএস ডিএমই বদলের নির্দেশিকা। সেই সমস্ত প্রেক্ষিতে এখনও পর্যন্ত যে মূল জিবি এখনও শুরু হয়নি। কলেজগুলি তাদের মধ্যে যে আলোচনা, সেই আলোচনা করে এখন এসএসকেএম এবং কলকাতা মেডিকেল কলেজের আলোচনা চলছে এবং তার আর কিছুক্ষণ পরেই ঘণ্টাখানেকের মধ্যেই মূল জিবি শুরু হবে। সর্বোপরি পুরো সিদ্ধান্ত জানতে অন্তত রাত হয়ে যেতে পারে যে তারা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নিলেন। কিন্তু কী সিদ্ধান্ত নিতে পারেন, আমরা যে কথাগুলো বলেছি তাতে একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, যেভাবে ডিএইচএস ডিএমই সিপি এবং ডিসি নর্থকে সরানো হয়েছে। তবে একটি ক্ষুদ্র হলো একটি অংশ রয়েছেন যে যারা মনে করছেন যে সিপি বা ডিএইচএস বা ডিএমইকে স্বাস্থ্য ভবনেই রেখে দেওয়া, সিপির যে সিপির পদ থেকে সরিয়ে বিনীত গোয়েলকে সিপির পদ থেকে সরিয়ে তাকে যে এসটিএফের এডিজি করা হয়েছে, এই বিষয়টা কোথাও প্রাইজ পোস্টিং। ফলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা কি আলোচনা করেন, তারা কি ভাবেন, সেদিকে আমাদের নজর রাখতে হবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে তারা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর এবং এই যে পদক্ষেপ রাজ্য প্রশাসনের পদক্ষেপ হয়েছে তাতে এইটুকু তারা স্বীকার করছেন যে কর্মবিরতির পথ বা আন্দোলনের অন্তত স্বাস্থ্য ভবন থেকে ধর্নার মঞ্চ তুলে নেওয়ার যে পথ, সেই পথ প্রশস্ত হয়েছে। সৌরভ, আমি তোমার কাছে ফিরবো। আমরা কথা বলেছিলাম এই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে, তারা কি বলছেন একটু শোনাই তাদের বক্তব্য। এটা আমরা পদত্যাগ দাবি করে এসেছিলাম এবং একটা পদত্যাগটাকে আমরা একটা পিউনিটারি অ্যাকশন হিসেবে দেখছিলাম, কিন্তু আমার মনে হয় এটা আন্দোলনের স্পিরিটের সাথে প্রতারণা করা হলো। কেন এই কথা বলছে আন্দোলনের? কারণ এটা পদোন্নতি বলে মনে হচ্ছে। উনি অ্যাজ আ ফেলিয়ার ওনার পদত্যাগের পর পিউনিটিভ মেজার হিসেবে পদত্যাগ আমরা দাবি করেছিলাম। এটা ওনাকে আরও ওপরে উঠিয়ে দেওয়া হলো, প্রমোশন দেওয়া হলো। এটাকে আমরা আন্দোলনের স্পিরিটের সাথে প্রতারণা বলেই দেখি। প্রাইমারিলি যেটা বলতে চাই যে সিপিকে যে সরিয়ে দেওয়া হয়েছে, এই আন্দোলনের চাপে পড়ে একটাভাবে নমনীয় হলেন এবং মানতে বাধ্য হলেন। এটা একটা আন্দোলনের একটাভাবে বেবি স্টেপস অফ জয়, এইটুকুই বলতে পারবো। কিন্তু উনি যে সিপি পদে থাকার যোগ্য নন, এটা যে প্রমাণিত হয়েছে এবং তাকে যে সরিয়ে দেওয়া হয়েছে, এইটুকু আমাদের আন্দোলনের একটাভাবে যে ন্যায্যতা সেটাকে আরও প্রমাণিত করেছে। এই আমরা বারংবার বলছি যে প্রশাসনিকভাবে এনারা যে পদেই থাকুন, তারা যদি প্রশাসনিক স্তরে থাকেন তাহলে যে ব্যর্থতার প্রমাণ তারা দিয়েছেন তা আগামীতেও থাকতে পারে, এই আশঙ্কা আমরা করছি। সেই ব্যর্থতার যদি আমরা কোনো রকম কোনো দিশা দেখতে পাই তাহলে আমরা বাধ্য হব আন্দোলনকে আরও আগে সামনে এগিয়ে নিয়ে যেতে। দেখুন, তিলোত্তমার ধর্ষণ খুন কাণ্ড, জুনিয়র চিকিৎসকদের ধারাবাহিক আন্দোলন, রাজ্যের পদক্ষেপ। এরপর তিলোত্তমার বাবা মা কি বলছেন শোনাই আপনার। যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা উপযুক্ত পরোক্ষভাবে যারা জড়িত আছে তারা শাস্তি পাবে। যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায়। এটা জয়ের কি আছে? এটা জয় সেদিনই হবে যেদিন আমার মেয়ের আসল খুনিদের মানে ধরা যাবে এবং বিচার হবে, সেদিনই জয় হবে, সেদিন আমাদের জয়। আজকে একটা মেয়েকে আমি হারিয়ে ফেলেছি, তারপরে ওনাদের টনক নড়বে? ওনারা যদি 2021 সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন, আজকে আমার কল ফাঁকা হতো না, আমার মেয়েটা হারিয়ে যেত না। সত্যি তো, তিলোত্তমার বাবা মা স্পষ্ট করে যে অভিযোগটা করলেন, এতদিন পর কেন টনক নড়ল? আগে ব্যবস্থা নিলে তাদের কোলটা তো খালি হতো না। এখান থেকেই তোমার কাছে দ্বিতীয় প্রশ্নটা আসবো সৌরভ, যে পুলিশের রদবদল হলো, স্বাস্থ্য ভবনে কিছু বদল হলো, কিন্তু তিলোত্তমার বিচার এখনো পাওয়া বাকি, আদালতে তদন্ত চলছে। প্রধান বিচারপতি বলছেন যে সিবিআই রিপোর্টে যা আছে তা বিচলিত করার মতো। সেই জায়গায় দাঁড়িয়ে কি ভাবছেন আন্দোলনকারী চিকিৎসকরা? দেখো, জুনিয়র চিকিৎসকদের যেটা বক্তব্য, তারা বলছেন যে আরজিকর মেডিকেল কলেজের শুধুমাত্র সমস্যা নয়, থ্রেট কালচার। রাজ্যের সবকটা মেডিকেল কলেজ, স্বাস্থ্য প্রশাসনের একটা গোড়ার মধ্যে এই রোগ ঢুকে গিয়েছে, কার্যত মহামারীর আকার নিয়েছে। এবং এই জায়গা থেকে যদি স্বাস্থ্য ভবনকে বার করাতে হয়, স্বাস্থ্য দপ্তরকে বার করাতে হয়, তাহলে স্বাস্থ্য প্রশাসনে যেখানে রক্তবীজের ঝাড়ের মতো সন্দীপ ঘোষ, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসরা রয়েছেন, তাদের সকলকে সমূলে উৎখাত করতে হবে। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক করেছেন, সেই বৈঠক শেষে তারা বলছেন যে মুখ্য সচিব বৈঠক শেষে তাদের সঙ্গে বসেছিলেন এবং কোন কলেজের কি বিষয় রয়েছে সেটা নিয়ে আলাদা করে ছাত্রছাত্রীদের বক্তব্য শুনেছেন, জুনিয়র চিকিৎসকদের বক্তব্য শুনেছেন এবং শোনার পর তাদের সঙ্গে আরও পরবর্তী ক্ষেত্রে এসব বিষয় নিয়ে আলোচনা করবেন
এবং একটা পরিবর্তনের আভাস তারা কালীঘাটের বৈঠক থেকে নিয়ে ফিরেছেন, এই কথা তারা জানাচ্ছেন এবং তারা আশ্বাস পেয়েছেন যে আমার সময় বেশি নেই। এই জুনিয়র চিকিৎসকের আইনজীবী ইন্দিরা জয়সিং পরিষ্কার করে বলেছেন 2-1 দিনের মধ্যে কাজে যোগ দেবেন জুনিয়র চিকিৎসকরা। সেক্ষেত্রে কবে, কখন, কি করবেন, এটা কি নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে এখন? দেখো, সেইটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কিন্তু এই কালীঘাটের বৈঠকের সঙ্গে সিদ্ধান্তটা সম্পর্কিত এই কারণেই, কারণ তারা বলছেন যে যাদেরকে সরানো হয়েছে শুধু তারা নয়, যেটা ফিয়ার সাইকোসিস, যে শব্দবন্ধ ইন্দিরা জয়সিং সুপ্রিম কোর্টেও আজকে ব্যবহার করেছেন, যে সেই ফিয়ার সাইকোসিসের মূলে কারা, সেই ফিয়ার সাইকোসিসের মিলে 1 সন্দীপ ঘোষ, 2 বিরূপাক্ষ বিশ্বাস, 3 অভিক দে নয়, আরো অনেকে রয়েছে। সেই বিষয়টাই তারা নিশ্চিত হতে চাইছেন এবং সেই কারণে গতকাল কালীঘাটের শেষ এখনো কিন্তু হয়নি। কবে হবে সেদিকে আমাদের নজর থাকবে।